সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত 24শে মার্চ 2020 ইংরেজি হতে অর্থাৎ করোনা মহামারীর শুরু হতে আজ পর্যন্ত যে কয়বার অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তার মধ্যে আজকে 391 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 391 নম্বর অনলাইন ক্লাসের শুরুতে তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে সংযুক্ত থাকবে এবং তোমরা যারা আমার সাথে সংযুক্ত থাকবে তোমরা প্রত্যেকেই নিজেদের ওয়ালে অর্থাৎ নিজেদের এফবি ওয়ালে ক্লাসটা শেয়ার করবে, কারণ ক্লাসটা নিজেদের এফবি ওয়ালে শেয়ার করলে তোমাদের সাথে সংযুক্ত থাকা বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা সেই ক্লাসটা দেখার সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থী, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে ক্লাস নেব। সেই টপিকসটা হচ্ছে কম্পন প্রভাব। কি প্রভাব? কম্পন প্রভাব। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস কম্পন প্রভাব। সেটার উপর ভিত্তি করে আজকে আমি তোমাদের সামনে ওইটার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আজ পর্যন্ত যে 391 নম্বর ক্লাস নিচ্ছি, তার আগে যে 390টি ক্লাস তোমাদের জন্য নিয়েছি, এছাড়াও অনেকগুলি অনলাইন পরীক্ষা আমি তোমাদের জন্য নিয়েছি, তোমাদের কাছ থেকে অনেকগুলো অনলাইন পরীক্ষা নিয়েছি। এছাড়াও আমি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে তোমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে সেগুলি জানানোর চেষ্টা করেছি। তো জানি না কতটুকু তোমাদের উপকারে এসেছে বা আসবে, তারপরেও আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যদি ক্লাসগুলি দেখো, তোমরা যদি ক্লাসগুলিতে অংশ নাও, তাহলে তোমাদের আশা করি লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। প্রিয় শিক্ষার্থী, যখন দেখা যায় যে যখন মহামারী বা দুর্ভিক্ষ হয়, তখন দেখা যায় যে যেগুলি প্রয়োজনীয় জিনিস সেগুলি অভাবভূত হয়, অর্থাৎ সেগুলির সংকট হয়। বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু অনলাইন ক্লাস চালু থাকার কথা থাকলেও আমাদের মতো যারা আসি আমরা কিন্তু অনলাইন ক্লাসে থেকে অনেক দূরে আসি। ঠিক আছে, এইটার কারণ হচ্ছে তোমরা যদি অনলাইন ক্লাস চাও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের যার যেখানে যেই প্রতিষ্ঠানে পড়ালেখা করো সেই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের বা সম্মানিত প্রধান মহোদয়ের কাছে যদি তোমরা আবেদন করো তোমাদের অনলাইন ক্লাসের জন্য, তাহলে তোমরা অবশ্যই অনলাইন ক্লাস পাইবে। কিন্তু তোমরা তো কেউ অনলাইন ক্লাস কি করতে চাও না, তাহলে তোমরা যেহেতু অনলাইন ক্লাস করতে চাও না, আর তাই আমরাও কিন্তু কি থাকি, অনলাইন ক্লাস থেকে দূরে থাকি। কারণ যেখানে তোমাদের প্রয়োজন নাই সেখানে আমরা কেন অনলাইন ক্লাসে আসবো? তারপরেও আমি আমার দায়িত্ববোধ থেকে বারবার তোমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করি। তো তোমরা যদি সাথে থাকো, তোমরা যদি আমার ক্লাসে অংশগ্রহণ করো, তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব, আরও বেশি ক্লাস করার চেষ্টা করব। ঠিক আছে, আমি বারবার কিন্তু তোমাদের প্রয়োজনে আসি, আমি না আসলেও কিন্তু অনলাইন ক্লাসে আমার কোনো সমস্যা হতো না। শুধুমাত্র আমি আমার শিক্ষার্থীদের ক্ষতির কথা ভেবে, এই করোনাকালীন সময়ে যে একটা বিরাট ক্ষতি হয়েছে, সেই ক্ষতির কথা ভেবে আমি বারবার তোমাদের সামনে উপস্থিত হই এবং করোনা মহামারী শেষ হলেও চেষ্টা করবো ইনশাল্লাহ সপ্তাহে 2-1 দিন করে অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য। হ্যাঁ, আমার ক্লাসগুলি যাদের টাকা পয়সা আছে, অর্থাৎ যারা বিত্তবান ফ্যামিলির ছেলে মেয়ে, তাদের জন্য কাজে না আসলেও তারা টাকা দিয়ে পড়তে পারবে বিভিন্ন টিচারের কাছে। কিন্তু সমাজের যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, যারা দরিদ্র ফ্যামিলি থেকে আসছে, সেই শিক্ষার্থীদের কাজে আসার সম্ভাবনা আছে, কারণ তাদের আর কোনো টিচারের কাছে গিয়ে প্রাইভেট পড়তে হবে না। আমি শুধু সেটাই চাই, যাতে তোমরা প্রাইভেট বিমুখী হও। প্রাইভেট বিমুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই অনলাইন ক্লাস। তোমরা এখানে খুব সামান্য পরিমাণ খরচ করে কিন্তু ক্লাসগুলি অনলাইনে ইউটিউবে, ফেসবুক পেজে বা বিভিন্ন অপশন থেকে তোমরা কি করতে পারো, দেখে নিতে পারতেছো। যদি তোমরা
খুব সহজেই সেই জিনিসগুলি দেখে নিতে পারো, তাহলে কেন তুমি প্রাইভেটে গিয়ে সময় নষ্ট করবা, টাকা নষ্ট করবে? এখন তো তোমার সময় বেঁচে যাবে, টাকা বেঁচে যাবে, অনেক কিছু বেঁচে যাবে, ঠিক আছে? এই যে তুমি টিচারের কাছে যাবা, গাড়ি ভাড়া লাগবে, সময়, প্রচুর পরিমাণে সময় খরচ করতে হবে, এগুলি সবগুলি থেকে তুমি কি পাবা? রক্ষা পাবা, যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসগুলি করো। কোন ক্লাসগুলো? অনলাইন ক্লাসগুলি। কারণ বাংলাদেশের প্রায় স্বনামধন্য কলেজগুলিতে কিন্তু অনলাইন ক্লাস চলতেছে। আমাদের কলেজেও আমরা বেশ কয়েকজন টিচার অনেকগুলি ক্লাস নিয়েছি, যদিও বা সাম্প্রতিক সময়ে ক্লাসের পরিমাণ কমে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ইনশাল্লাহ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, বাকিটা তোমাদের ব্যাপার। আজকে আমি আমার 391 নাম্বার শুরু করব। 391 নাম্বার ক্লাসের মূল টপিক হচ্ছে কম্পটন প্রভাব বা কম্পটন ইফেক্ট। দেখো 1923 সালে আমেরিকার একজন বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী, নাম হচ্ছে কম্পটন। আমেরিকান একজন বিজ্ঞানী কম্পটন এক্সরে রশ্মি দ্বারা কোনো ইলেকট্রনকে আঘাত করতে গিয়ে দেখতে পেয়েছেন যে, বা ফোটন কণা দ্বারা কোনো ইলেকট্রনকে আঘাত করতে গিয়ে দেখতে পেয়েছেন যে, যখন ইলেকট্রন আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যখন ফোটন কণাটা বিক্ষিপ্ত হয় বা এক্সরে রশ্মিটা বিক্ষিপ্ত হয়, তখন ওই এক্সরে রশ্মি বা ফোটন কণার যে একটি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে বিক্ষিপ্ত হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কি হয়ে যায়? বেড়ে যায়। আমি আবার বলতেছি, 1923 সালে আমেরিকার একজন বিখ্যাত বিজ্ঞানী কম্পটন পরীক্ষা করতে গিয়ে দেখতে পেয়েছেন, কি পরীক্ষা করতে গিয়ে? তিনি এক্সরে রশ্মি বা ফোটন কণা দ্বারা কোনো ইলেকট্রনকে আঘাত করে বিক্ষিপ্ত করতে গিয়ে দেখতে পাইছেন যে, আঘাত করার পর ইলেকট্রন এবং ফোটন বা এক্সরে রশ্মি দুইটাই বিক্ষিপ্ত হয়, কিন্তু এক্সরে বা ফোটন যে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কি করছিল? আঘাত করছিল, বিক্ষিপ্ত হওয়ার সময় সে ভিন্ন একটি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে বিক্ষিপ্ত হবে। এই ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যটি আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কি হয়ে যায়? বড় হয়ে যায়, বেড়ে যায়। তিনি ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে এই ঘটনাটি পরীক্ষা করছেন, এবং এই ঘটনা সফলভাবে পরীক্ষা করার জন্য 1927 সালে তাকে নোবেল পুরস্কারে তিনি কি পান? নোবেল পুরস্কারে ভূষিত হন। নোবেল পুরস্কারে ভূষিত হন, নোবেল পান, ঠিক আছে? অর্থাৎ 1923 সালে তিনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন এবং পরীক্ষায় সফলভাবে তিনি যা পরীক্ষা করছিলেন সেটা প্রমাণ করতে পারছেন বিদায় নোবেল কমিটি 1927 সালে বিজ্ঞানী কম্পটনকে কি দিয়েছেন? নোবেল পুরস্কারে ভূষিত করেছেন। তিনি দেখছেন যে কোন পারমাণবিক কণা কর্তৃক এক্সরে বিজ্ঞাপনে দুইটি ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কি থাকে? তরঙ্গ যুক্ত থাকে। কিরকম? আমি একটি তরঙ্গ, যে দুটি ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ যুক্ত থাকে, সেখানে একটি হচ্ছে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ যখন ইলেকট্রনকে আঘাত করে, কে আঘাত করে? এক্সরে বা ফোটন কণা ইলেকট্রনকে আঘাত করে। এই আঘাত করার সময় এক্সরে বা ফোটনের একটি আপতিত তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, এবং আঘাত করার পরে যখন সে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষেপণের পরে তার আরেকটি তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়। অর্থাৎ সেখানে কয়টি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত থাকে? দুইটি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত থাকে। দুইটি তরঙ্গ দৈর্ঘ্যে কি থাকে? তরঙ্গ যুক্ত থাকে। একটি একবর্ণী এক্সরে কোন ধাতুর উপর আপতিত হয়। যদি কোনো একটি একবর্ণী আলোক রশ্মি বা এক্সরে কোন ধাতুর উপর আপতিত হয়, তবে বিক্ষেপণের ফলে অবশ্যই তার চেয়ে বড় দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কি করবে? বিক্ষেপিত হবে। এই ঘটনাকে কম্পটন ক্রিয়া বলা হয়। এই ঘটনাকে কি বলা হয়? কম্পটন ক্রিয়া বলা হয়। তার কম্পটন ক্রিয়াটার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি। দেখো, কম্পটন ক্রিয়ার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন উচ্চ শক্তি সম্পন্ন ফোটন বা এক্সরে যখন উচ্চ শক্তি সম্পন্ন ফোটন বা এক্সরে যখন কোন লক্ষ্য বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়,
কোন লক্ষ্যবস্তুর সেই লক্ষ্যবস্তুটা কি হতে পারে ইলেকট্রন হতে পারে কোন লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন যদি উচ্চ শক্তি সম্পন্ন ফোটন বা এক্স-রে যখন কোন লক্ষ্যবস্তুর সেই লক্ষ্যবস্তুটা কি হতে পারে ইলেকট্রন হতে পারে সেই ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বিক্ষিপ্ত হয় সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি করবে বিক্ষিপ্ত হবে তখন আপতিত ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বিক্ষিপ্ত ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে বেশি হবে এই ঘটনাকে কি বলা হয় কম্পন ক্রিয়া বলা হয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবার বলতেছি আমি বললাম যে কি উচ্চ গতি সম্পন্ন কোন ফোটন বা এক্স-রে কণা দ্বারা যখন কোন একটি ইলেকট্রনকে স্থির ইলেকট্রনকে আঘাত করা হয় বা স্থির ইলেকট্রনের সাথে সংঘর্ষ ঘটানো হয় তখন আপতিত ফোটনের বা এক্স-রে তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বিক্ষিপ্ত ফোটনের বা এক্স-রে তরঙ্গদৈর্ঘ্য কি হবে বেশি হবে এই ঘটনাকে বিজ্ঞানী কম্পনের নাম অনুসারে কম্পন ক্রিয়া বলা হয় এই কম্পন ক্রিয়া 1923 সালে সফলভাবে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী কম্পন তিনি ছিলেন আমেরিকান বিজ্ঞানী এবং তার এই সফল পরীক্ষার জন্য তাকে 1927 সালে নোবেল কমিটি নোবেল পুরস্কারে কি করছেন ভূষিত করছেন এই ঘটনাটা আমরা একটু গাণিতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব দেখো আমি একটা চিত্র অঙ্কন করছি না একটু দেখবা প্লিজ আমি এই যে একটা চিত্র অঙ্কন করছি অনেক জটিল একটা চিত্র মনে হচ্ছে কিন্তু এটা একটা সিম্পল চিত্র দেখো একটি ফোটন আপতিত হচ্ছে এই যে আপতিত ফোটন এই যে তরঙ্গাকারে যাচ্ছে এখানে একটা স্থির ইলেকট্রন রয়েছে এই স্থির ইলেকট্রনের সাথে এই আপতিত ফোটনের সংঘর্ষ ঘটবে সংঘর্ষ ঘটার পর দুজনেই বিক্ষিপ্ত হবে কারণ এখানে একটু দেখো এই ইলেকট্রনটি কিন্তু স্থির ছিল আপতিত ফোটনটি গতিশীল ছিল এই আপতিত ফোটনটি ইলেকট্রনকে আঘাত করার পর এই স্থির ইলেকট্রন কিছুটা গতি লাভ করবে তার মানে আপতিত ফোটন কিছুটা শক্তি হারাবে শক্তি হারাবে যখন যে শক্তিটা হারাবে সেই শক্তিতে ইলেকট্রন লাভ করবে সেই শক্তি লাভ করে এদিকে বিক্ষিপ্ত হবে এদিকে কি হবে বিক্ষিপ্ত হবে একইভাবে ফোটনটি যে পরিমাণ শক্তি হারিয়েছিল হ্রাস পেয়েছিল বাকি শক্তি নিয়ে ঠিক এই বরাবর বিক্ষিপ্ত হবে বিক্ষিপ্ত হবে এটা আনুভূমিক রেখা এখন দেখো এই আনুভূমিক রেখার সাথে ইলেকট্রনের বিক্ষেপণ থিটা কোণে এবং আনুভূমিকের সাথে ফোটনের বিক্ষেপণ হবে ফাই কোণে কি কোণে ফাই কোণে অর্থাৎ ফোটনটা আনুভূমিকের সাথে ফাই কোণে ইলেকট্রনের সাথে সংঘর্ষ ঘটিয়ে আনুভূমিকের সাথে ফাই কোণে বিক্ষিপ্ত হয়েছে এবং ইলেকট্রনটা ফোটনের সাথে সংঘর্ষ ঘটিয়ে স্থির অবস্থান থেকে সামান্য পরিমাণ শক্তি বা নির্দিষ্ট পরিমাণ শক্তি সংগ্রহ করে থিটা কোণে বিক্ষিপ্ত হয়েছে খাইলে একটু দেখবা প্রিয় শিক্ষার্থী এই আপতিত ফোটনের শক্তিকে যদি আমি E1 দ্বারা চিহ্নিত করি তাহলে E1 সমান h নিউ কারণ আমরা জানি যে প্লাঙ্কের ধ্রুবক h এবং ফোটনের কম্পাঙ্ক বা এক্স এর কম্পাঙ্ক নিউ সুতরাং আমরা লিখতে পারি E1 সমান h নিউ একইভাবে আমরা যদি ভরবেগ কল্পনা করি তাহলে আপতিত ফোটনের ভরবেগকে আমরা লিখতে পারি V1 সমান h নিউ বাই c V1 সমান কি h নিউ বাই c প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমি আপতিত ফোটন থেকে কি পাচ্ছি যে ফোটনটা গতিশীল হয়ে স্থির ইলেকট্রনকে আঘাত করবে সেই ফোটনের শক্তি E1 সমান h নিউ এবং সেই ফোটনের ভরবেগ V1 সমান h নিউ বাই c এটা আমরা আগের আলোচনাগুলি থেকে লিখতে পারি এখন দেখো প্রিয় শিক্ষার্থী ইলেকট্রনটা স্থির ছিল ইলেকট্রনটা কি ছিল স্থির ছিল তার মানে তার কোনো কি ছিল না ব্যাগ ছিল না তার ব্যাগ না থাকলে তার ভরবেগ থাকবে না তার ব্যাগ না থাকলে তার কি থাকবে না ভরবেগ থাকবে না তাহলে ইলেকট্রন বা স্থির ইলেকট্রনের ভরবেগ V2 সমান 0
স্থির ইলেকট্রনের ভর m0, স্থির ইলেকট্রনের ভর m0, সুতরাং স্থির ইলেকট্রনের শক্তি E2 সমান হবে m0 c²। m0 কি স্কয়ার? c²। এখন দেখো এই যে আপতিত ফোটন আসি ইলেকট্রনকে ধাক্কা দিছে, আঘাত করছে, সংঘর্ষ ঘটাইছে। এই সংঘর্ষ ঘটানোর পরে তারা দুইজনেই বিক্ষিপ্ত হয়েছে। আনুভূমিকের সাথে একজন থিটা কোণে বিক্ষিপ্ত হয়েছে, আরেকজন ফাই কোণে বিক্ষিপ্ত হয়েছে। ইলেকট্রন বিক্ষিপ্ত হয়েছে থিটা কোণে, আর ফোটন বিক্ষিপ্ত হয়েছে ফাই কোণে। এখন দেখো ইলেকট্রনকে যখন ফোটন আঘাত করছে তখন ইলেকট্রন ওই ফোটন থেকে সামান্য পরিমাণ বা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সংগ্রহ করছে, শক্তি নিয়ে নিছে। সেই শক্তি নিয়ে ইলেকট্রন ঠিক এই বরাবর বিক্ষিপ্ত হয়েছে। তখন ইলেকট্রনের নতুন একটি শক্তি তৈরি হবে এবং ইলেকট্রনের বেগ আসার কারণে তার একটি ভরবেগ তৈরি হবে। তার একটি কি তৈরি হবে? ভরবেগ তৈরি হবে। এর আগে আমরা ফোটনেরটা একটু দেখি। ফোটন যখন ইলেকট্রনকে সামান্য পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রদান করছে তখন তার ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি কি পাবে? হ্রাস পাবে। ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি হ্রাস পেলে তার শক্তির পরিবর্তন ঘটবে। দেখো আগে আপতিত ফোটনের শক্তি ছিল E1 সমান h নিউ। E1 সমান কি নিউ? h নিউ। এখন সেই আপতিত ফোটনের শক্তি E3 সমান হবে h নিউ প্রাইম। h নিউ প্রাইম, h নিউ প্রাইম মানে কি? পরিবর্তিত শক্তি। আর h ঠিক আছে, নিউটা পরিবর্তন হয়ে নিউ প্রাইম হয়ে গেছে। একইভাবে শক্তি পরিবর্তন হওয়ার কারণে তার ভরবেগেরও পরিবর্তন হবে। এই আপতিত ফোটনের ভরবেগ ছিল v1 সমান h নিউ বাই c, কিন্তু পরিবর্তিত বা বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ v3 সমান হবে h নিউ প্রাইম বাই c, h নিউ প্রাইম বাই c। তাহলে এখানে আমরা দেখতেছি যে আপতিত ফোটনের শক্তি এবং বিক্ষিপ্ত ফোটনের শক্তি, আপতিত ফোটনের ভরবেগ এবং বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কারণ আপতিত ফোটনের শক্তি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ইলেকট্রনকে দিয়ে দেওয়া হয়েছে বা ইলেকট্রন নিয়ে নিয়েছে। সেই ইলেকট্রন স্থির অবস্থান থেকে সেই শক্তি নিয়ে গতি তৈরি করছে বা সে একটি নির্দিষ্ট বেগ অর্জন করছে। তার একটি নির্দিষ্ট বেগ অর্জন করার কারণে ইলেকট্রনের সর্বশেষ ভরবেগ দাঁড়াবে v4 ইকুয়াল ফি। v4 ইকুয়াল কি? ফি। এবং ইলেকট্রনের বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি E4 সমান দাঁড়াবে রোড m0 c² রোড m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, যারা আমার সাথে সংযুক্ত হয়েছে এবং সম্মানিত বড় ভাই, ছোট ভাই এবং সহকর্মী, বন্ধু বান্ধব যারা আমার সাথে সংযুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি আবারও বলতেছি, তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসের লিঙ্কটা তোমাদের আইডিতে শেয়ার করবে, কারণ তোমাদের আইডিতে শেয়ার করলে অন্যরাও দেখার সুযোগ পাবে। কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, কন্টেন্ট প্রভাব বাস্তব জীবনে খুব বেশি ভ্যালু এটা, ঠিক আছে? তাই এটা বুঝতে পারলে তার ভবিষ্যৎ, অর্থাৎ অনার্সে গিয়ে যদি সায়েন্সের কোনো সাবজেক্টে সে অনার্স করে, সেই ক্ষেত্রে তাকে যদি ফিজিক্স পড়তে হয় এই সমীকরণটা তার জন্য তখন কাজে আসবে এবং বাস্তব জীবনেও এটার অনেক ব্যবহার রয়েছে। তাই এই ক্লাসটা তোমাদের প্রত্যেকের আইডিতে এই লিঙ্কটা যদি শেয়ার করো তাহলে তোমাদের অন্যান্য বন্ধুরাও কি হবে? উপকৃত হবে। এখন আমি এই সূত্র থেকে একটু গাণিতিক বিশ্লেষণে যাচ্ছি। দেখো, মনে করি আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য মনে করলাম ল্যামডা। আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য মনে করলাম কি? ল্যামডা। এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য মনে করলাম ল্যামডা প্রাইম। মনে করলাম কি? ল্যামডা প্রাইম। দেখো, আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে অবশ্যই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হবে এবং সেই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য হবে ল্যামডা প্রাইম। আমার বিবৃতি অর্থাৎ তথ্যের বিবৃতি অনুযায়ী, পাঁচজনের মতামত অনুযায়ী বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা কি হবে? বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দ্যান ল্যামডা। ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দ্যান কি? ল্যামডা। ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দ্যান যদি ল্যামডা হয় সেই ক্ষেত্রে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান
ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান আমরা লিখতে পারি ডেল ল্যামডা। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান আমরা কি লিখতে পারি ডেল ল্যামডা। এখানে ডেল ল্যামডা ইকুয়াল এখানে ডেল ল্যামডা ইকুয়াল পরিবর্তিত তরঙ্গদৈর্ঘ্য। এখানে ডেল ল্যামডা হলো তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন। তরঙ্গদৈর্ঘ্যে ডেল ল্যামডা সমান তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন, তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন, তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন যাকে যাকে কি বলবে কম্পন তরঙ্গদৈর্ঘ্য বলবে, যাকে কম্পন তরঙ্গদৈর্ঘ্য বলা হয়। যাকে কি দেখে বলা হয় কম্পন তরঙ্গদৈর্ঘ্য বলা হয় বা কম্পন শিফট। আমরা এখানে কম্পন শিফট বলি, কম্পন শিফট বলা হয়। আমি আবার বলতেছি, যদি আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা প্রাইম হয় এবং কম্পনের তত্ত্ব মতে যদি বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয় তাহলে আমরা লিখতে পারি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল ডেল ল্যামডা। এখানে ডেল ল্যামডা হলো আপতিত ফোটন বা ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন যাকে বলা হয় কম্পন শিফট। যাকে কি বলা হয় কম্পন শিফট বলা হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আবার মনে করব দেখো আবার কি মনে করতে পারি, মনে করি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক্স-রে বা ফোটন, ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক্স-রে বা ফোটন স্থির অবস্থায় থাকা কোনো ইলেকট্রনকে আঘাত করবে। স্থির অবস্থায় থাকা কোনো ইলেকট্রনকে কি করবে আঘাত করবে। এখন আঘাত করলে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী তরঙ্গের কণা ফোটন হলো ভরহীন কণিকা, অর্থাৎ ফোটনের কোনো কি থাকে না ভর থাকে না। ফোটনের ভর বা আলোর কণার ভরকে আমরা একই মনে করি, তাদের কোনো ভর নাই মনে করি। তাই তরঙ্গের কোনো ফোটন কণিকা যখন ইলেকট্রনকে আঘাত করবে তখন সেই ফোটন কণিকা বা এক্স-রে কণিকাটা কিছুটা শক্তি হারাবে, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, এবং সেই শক্তিটা ওই স্থির ইলেকট্রনটা লাভ করবে। এখন ফোটনটা যখন শক্তি হারাবে তখন ফোটন একটু বিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্ত হবে এবং আপতনের দিক থেকে বিচ্যুত হবে। কত গুণে বিচ্যুত হবে? 5 গুণে বিচ্যুত হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে এবং ওই যে শক্তি হারিয়েছিল সেই শক্তিটা স্থির ইলেকট্রন লাভ করবে। স্থির ইলেকট্রন সেই শক্তিটা লাভ করে তার মধ্যে একটি গতির সঞ্চার করবে, সেও একটি নির্দিষ্ট কোণে কি করবে বিক্ষিপ্ত হবে, সেই নির্দিষ্ট কোণে কি হবে বিক্ষিপ্ত হবে। এখন মনে করি আপতিত ফোটনের কম্পাঙ্ক, মনে করে আপতিত ফোটনের কম্পাঙ্ক নিউ। আপতিত ফোটনের কম্পাঙ্ক কি নিউ। তাইলে এটাকে মনে রাখবা, এই যে বাদরের মতো যেটা দেখাচ্ছে সেটাকে নিউ বলা হয়। দন্তীয় ন রস্বইকার রস্বউ নিউ। আপতিত ফোটনের কম্পাঙ্ক নিউ এবং বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক নিউ প্রাইম। বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক কি নিউ প্রাইম। তাহলে ফোটন যে শক্তি হারাবে ইলেকট্রন সেই শক্তি লাভ করবে, ফোটন যে শক্তি হারাবে ইলেকট্রন সেই শক্তি কি করবে লাভ করবে। আবার ফোটনের হারানো শক্তি সমান ইলেকট্রনের গৃহীত শক্তি। ইলেকট্রনের কি শক্তি গৃহীত শক্তি, অর্থাৎ ফোটন যে শক্তি হারাবে ইলেকট্রন সেই শক্তি গ্রহণ করবে। অর্থাৎ আমরা লিখতে পারি h2 - h প্রাইম। h2 ছিল আপতিত ফোটনের প্রথম শক্তি এবং h হচ্ছে পরিবর্তিত শক্তি। তাহলে আপতিত ফোটনের যে শক্তি নিয়ে আসছিল সেই শক্তি থেকে যদি পরিবর্তিত শক্তি বাদ দিই তাহলে আমরা টোটাল যে শক্তিটা পাবো সেই শক্তিটা হবে ইলেকট্রনের গতিশক্তি। সেই শক্তিটা কার গতিশক্তি হবে? ইলেকট্রনের গতিশক্তি হবে। এটাকে 1 নং সমীকরণ দিলাম। এটা কয় নং সমীকরণ দিলাম? 1 নং সমীকরণ দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এটাকে 1 নং সমীকরণ দিই এবং ভরহীন কণার ভরবেগ বা ফোটনের ভরবেগ, দেখো ফোটনের ভরবেগ মানে হচ্ছে ভরহীন কণার ভরবেগ। ফোটনের ভরবেগকে আমরা লিখতে পারি, আমি ফোটনের ভরবেগকে এখানে v1 দ্বারা লিখছিলাম, এই একটু দেখবা v1 দ্বারা আমি যদি লিখি, আমি v1 দিচ্ছি না, ডিরেক্টলি লিখতেছি। ফোটনের ভরবেগ হবে e/c, e বাই কত
ফোটনের ভরবেগ হবে কি E/c। কোত্থেকে পাইছিলাম? আমরা পাইছিলাম যে E সমান PC, E সমান কি PC। এখান থেকে আমরা P সমান লিখতে পারি E/c, E বাই কি C। এখন E সমান আমরা জানি যে h nu বাই c, h nu বাই c। তাহলে ফোটনের ভরবেগ হবে কত? h nu বাই c, h nu বাই c। আমি এটাকে P1 দিয়ে লিখি, P1 সমান h nu বাই c। এটা হচ্ছে আপতিত ফোটনের শক্তির পরিবর্তন এবং আপতিত ফোটনের ভরবেগ, আপতিত ফোটনের কি ভরবেগ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে এই চিত্রের মধ্যে আমি দুইটা ঘটনা ঘটতে দেখছি। আপতিত ফোটন যখন কোনো স্থির ইলেকট্রনকে আঘাত করে, আপতিত ফোটন যখন কোনো স্থির ইলেকট্রনকে আঘাত করে, সেই ক্ষেত্রে আপতিত ফোটন এবং স্থির ইলেকট্রন দুইটাই বিক্ষিপ্ত হয়। দুইটাই কি হয়? বিক্ষিপ্ত হয়। এই দুইটি উপাংশ থাকে, প্রত্যেকটি দুইটি উপাংশ থাকে। একটি আণবিক উপাংশ, একটি উলম্ব উপাংশ। একটি আণবিক উপাংশ, একটি কি উপাংশ? উলম্ব উপাংশ। আমি আপতিত ফোটনের জন্য দুইটি উপাংশ পাবো, একটা হচ্ছে আপতিত আণবিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এবারে বিক্ষিপ্ত ইলেকট্রনের জন্য দুইটি উপাংশ পাবো, একটা আণবিক উপাংশ, একটা কি উপাংশ? উলম্ব উপাংশ। এই আণবিক উপাংশ এবং উলম্ব উপাংশ বরাবর আমি ভরবেগের নিত্যতা সূত্র প্রয়োগ করব। যদি ভরবেগের নিত্যতা সূত্র প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা কি পাই দেখব। ভরবেগের নিত্যতা সূত্র যদি আমি প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা কি কি পাই একটু ক্যালকুলেশন করব। ভরবেগের নিত্যতা সূত্র প্রয়োগ করলে দেখো, ভরবেগের নিত্যতা সূত্র এই সূত্র অনুযায়ী আপতিত ফোটন, বিক্ষিপ্ত ফোটন এবং আপতিত ফোটন, বিক্ষিপ্ত ফোটন, স্থির ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের আমি লম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ বরাবর যদি আমি কি করি ভরবেগের নিত্যতা সূত্র প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা কি পাই একটু দেখব। দেখো, আপতিত তরঙ্গের আদি ভরবেগ, আপতিত তরঙ্গের বা আপতিত ফোটনের আদি ভরবেগ, দেখো আমি কি পাইছিলাম? আপতিত ফোটনের আদি ভরবেগ P1 সমান h nu বাই c এবং P1 সমান h nu বাই c এবং কত গুণে? 5 গুণে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ ওই যে আমি পেয়েছিলাম, দেখো P3 সমান h nu প্রাইম বাই c, h nu প্রাইম বাই কি c। এবং অন্যদিকে স্থির ইলেকট্রনের আদি ভরবেগ, দেখো আদি ভরবেগ কি ছিল? P2 সমান 0 ছিল। তাই একটু দেখো, P2 সমান 0, এই যে P2 সমান 0 স্থির ইলেকট্রনের আদি ভরবেগ। এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ P4 সমান, আমি ফি ধরছিলাম, P4 সমান কি ধরছিলাম? ফি ধরছিলাম। তাইলে প্রিয় শিক্ষার্থী, না বুঝলে আমাকে জানাবা, আমি চেষ্টা করব সর্বোচ্চটাই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ তোমাদের জন্য এটা আমার আশা। তোমরা যদি না বুঝো, তাহলে আমার আশাটাতে কোনো সার্থকতা বা সফলতা নেই। তাই আমি তোমাদের বারবার বলবো, তোমরা না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সর্বোচ্চটাই চেষ্টা করব তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে দেখো, বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ P4 সমান আমরা কি পেলাম? 4 পেলাম। P4 সমান আমরা কি পেলাম? 4 ফি পেলাম। ঠিক আছে? এখন আপতিত ফোটনের দিক বরাবর সকল ভরবেগের উপাংশে আমি নিত্যতা সূত্র প্রয়োগ করব। আপতিত ফোটনের দিক বরাবর মানে কি? আনুভূমিক বরাবর। কি বরাবর? আনুভূমিক বরাবর আপতিত ফোটনের দিক বরাবর বা আনুভূমিক বরাবর ভরবেগের উপাংশে নিত্যতা সূত্র প্রয়োগ করে পাই। তাইলে একটু দেখবা, আনুভূমিক উপাংশ বরাবর ভরবেগের সূত্র প্রয়োগ করব, নিত্যতা সূত্র আনুভূমিক উপাংশ বরাবর। দেখো, ফোটনটা এভাবে গতিশীল ছিল, তার মানে ফোটনের আনুভূমিক উপাংশ বরাবর ভরবেগ হচ্ছে P1, ইলেকট্রনটা স্থির ছিল, ইলেকট্রনের আনুভূমিক বরাবর আদি ভরবেগ হবে P2,
আদি ভরবেগ হবে কি P2 তার মানে সংঘর্ষের পূর্বের ভরবেগ P1 প্লাস P2 একইভাবে সংঘর্ষের পরের ভরবেগ আনুভূমিক বরাবর পরের ভরবেগ বের করব পরের ভরবেগ বের করার জন্য আমাকে একটু এই চিত্রটা দেখতে হবে কাইন্ডলি এই চিত্রটা দেখতে হবে এই চিত্রে যদি আমি যাই দেখো আমি এখানে তোমাদের কিভাবে দেখাবো সেই চিত্রটা একটু দেখো প্লিজ আমি প্রথমে এই টপিকটাতে যাব এই টপিকটা দেখো আমার এটা যদি আনুভূমিক দিক হয় কাইন্ডলি একটু দেখবা এটা যদি আনুভূমিক দিক হয় এবং এই বিক্ষেপণটা যদি এটা হয় আমি এখান থেকে এটা লম্ব টানলে তাহলে আমরা এখানে পাবো এই কোণটা পাবো ফাই এই কোণটা পাবো কি ফাই এবং আমরা এই যে এই বিক্ষেপণটা অর্থাৎ এদিক বরাবর যে ভরবেগটা ছিল সেই ভরবেগটা আমরা পাবো h nu prime by c h nu prime by কি c এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা কি কোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এটা যদি অভিভুজ হয় এটা সূক্ষ্মকোণ এটা ভূমি এটা লম্ব সূক্ষ্মকোণ ভূমি লম্ব এখন দেখো আমরা জানি যে আমি এটাকে এভাবে নাম দিই a b c তাহলে আমার b c আমি প্রথমে a b বের করব কি বের করব a b বের করব তাহলে ভূমি বাই অভিভুজ a b বাই a c সমান cos θ a b বাই a c সমান cos phi a b বাই a c সমান কি phi cos phi এখন আমার a b দরকার তাহলে a b সমান আমরা পাবো ac cos phi এখানে দেখো ac মানে হচ্ছে যে h nu prime by c h nu prime by কি c তাহলে h nu prime by c cos phi h nu prime by c cos phi অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের আণবিক ভরবেগের রূপাংশ হবে h nu prime by c cos phi h nu prime by c cos phi এখন আমি বিক্ষিপ্ত ইলেকট্রনের আনুভূমিক ভরবেগ কত দেখব দেখো এটা হচ্ছে আনুভূমিক দিক আবার আমি একটু ইলেকট্রন এভাবে যাই ইলেকট্রনটা বিক্ষিপ্ত হয়েছিল ঠিক এভাবে বিক্ষিপ্ত হওয়ার কারণে আমি এখানে লম্ব টানলে এই বিক্ষেপণ এটা ছিল আমার P4 সমান কি ছিল P ছিল অর্থাৎ ভরবেগ ইলেকট্রনের বিক্ষেপণের ভরবেগ ছিল P4 সমান P আমি একইভাবে এখানে নাম দিলাম M N U এখন দেখো এটা সূক্ষ্মকোণ ছিল এই কোণটা ছিল থিটা এটা সূক্ষ্মকোণ ছিল তাহলে আমার এটা যদি অতিভুজ হয় এটা হবে ভূমি এটা হবে লম্ব আমি এই মান এটাটা আমরা বের করতে এখন এই মানটা বের করার চেষ্টা করব এই ত্রিভুজ থেকে N বাই N U অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান হবে cos θ ভূমি বাই অতিভুজ সমান কি θ হবে cos θ হবে তাহলে আমি এখান থেকে লিখতে পারি M সমান mu cos θ বা M সমান mu মানে হচ্ছে mu মানে কি তার মানে cos θ অর্থাৎ আমরা দেখতেছি যে ইলেকট্রনটি যখন বিক্ষিপ্ত হয় তখন তার বিক্ষেপণের আণবিক রূপাংশ বরাবর ভরবেগ হবে cos θ তাহলে এখানে আমরা পাবো cos θ অর্থাৎ আমরা আপতিত ফোটন বিক্ষিপ্ত ফোটন স্থির ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের আণবিক রূপাংশে নিত্যতা সূত্র প্রয়োগ করলে আমরা এই মানটা পাচ্ছি এখন আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি P1 সমান পাবো h nu বাই c P1 সমান h nu বাই c এটা 0 এটা h nu prime বাই c cos phi প্লাস p cos θ কাইন্ডলি একটু দেখবা প্লিজ p cos θ এখন আমি c দ্বারা গুণ করে দেব যদি c দ্বারা গুণ করে দিই h nu ইকুয়াল c দ্বারা যদি আমি গুণ করে দিই h nu ইকুয়াল h nu prime cos phi plus pc cos θ cos phi plus pc cos θ এখন আমি এই pc cos θ কে এক পাশে রাখবো এটাকে পক্ষান্তর করে দেব এটাকে যদি বাম পাশে পক্ষান্তর করে দিই তাহলে আমরা পাবো ঠিক এরকম h nu minus h nu prime cos phi সমান pc cos θ pc কি θ cos θ এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমি এটাকে একটা সমীকরণ দ্বারা চিহ্নিত করি একটি সমীকরণ দ্বারা চিহ্নিত করলে এটাকে কত নাম্বার সমীকরণ আসবে এটাতে আসবে 3 নাম্বার সমীকরণ কত নাম্বার সমীকরণ 3 নাম্বার সমীকরণ তাই এটা মনে রাখবা এটা ছিল আনুভূমিক উপাংশ এটা ছিল কি বরাবর আনুভূমিক উপাংশ বরাবর ভরবেগের নিত্যতা সমীকরণ আনুভূমিক উপাংশ বরাবর কিসের নিত্যতা সমীকরণ ভরবেগের নিত্যতা সমীকরণ এখন আমি আপতিত ফোটনের কি করব আপতিত ফোটনের উলম্ব বরাবর আমি উলম্ব বরাবর লিখব উলম্ব বরাবর
ভরবেগের উপাংশের ভিতরে সূত্র প্রয়োগ করব উলম্ব বরাবর। ঠিক এইটা এদিকে এবং এটা এদিকে। দেখো আপতিত ফোটনের কোনো উলম্ব ভরবেগ নেই এবং ইলেকট্রনের কোনো স্থির ইলেকট্রনের কোনো উলম্ব ভরবেগ নেই। তার মানে আমরা দেখতেছি যে আপতিত ফোটনের উলম্ব ভরবেগ শূন্য, স্থির ইলেকট্রনের উলম্ব ভরবেগ শূন্য। তাহলে আমরা বাম পাশে অর্থাৎ সংঘর্ষের পূর্বের ভরবেগ পাবো 0 + 0। তাহলে না বুঝলে আমাকে বলবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী, যে ফোটনটা আপতিত হয়েছে সেই ফোটনের উলম্ব বরাবর কোনো ভরবেগ নেই, উলম্ব বরাবর কোনো ভরবেগ নেই। আপতিত ফোটনের উলম্ব বরাবর ভরবেগ শূন্য এবং স্থির ইলেকট্রনের উলম্ব বরাবর ভরবেগ শূন্য। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে উলম্ব বরাবর ভরবেগ পাচ্ছি 0 + 0 এবং সংঘর্ষের পরে দেখো বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ফোটনের উলম্ব বরাবর ভরবেগ হবে ঠিক এই বরাবর। এখানে এই আর তার বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ ছিল h/c। h/c কি c ছিল। এখন এই h/c এখানে ছিল, সেই h/c আমি এখানে এই সমীকরণের সমকোণের ত্রিভুজে যদি আমি প্রয়োগ করি তাহলে আমরা পাবো bc/ac, bc/ac লম্ব বাই অতিভুজ। দেখি প্রিয় শিক্ষার্থী তোমরা কে বলতে পারো লম্ব বাই অতিভুজ সমান? দেখি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তো লম্ব বাই অতিভুজ সমান কত, লম্ব বাই অতিভুজ সমান কত, কে বলতে পারে দেখি? সবার আগে কে বলতে পারে? দেখো লম্ব বাই অতিভুজ সমান cos θ, এখানে যেহেতু ফাই সরি sin θ, এখানে যেহেতু ফাই আছে তাহলে sin ফাই হবে, sin কি হবে? ফাই হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি BC সমান AC sin ফাই, BC সমান AC sin ফাই। বা আমি এখানে BC সমান লিখব AC এর মান ছিল h/c, তাহলে h/c sin ফাই। এই জিনিসটা এই অংশটা আমরা এখানে বসাবো h/c sin ফাই, h/c sin ফাই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বিক্ষিপ্ত ফোটনের উলম্ব উপাংশ বরাবর ভরবেগ পেলাম এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের উলম্ব উপাংশ বরাবর ভরবেগ বের করব। ঠিক এটা বরাবর ভরবেগ বের করব। এখান থেকে যদি আমি ভরবেগ বের করি তাহলে আমরা পাবো mu/mu, এটা সমান হবে sin θ, এটা সমান কি দিতে হবে? sin θ, বা mu সমান mu sin θ, ঠিক আছে? বা mu সমান আমরা এখানে পাবো mu মান হচ্ছে p, তাহলে p sin θ, p কি দিবেন? sin θ, সেটা আমরা এখানে বসাবো p sin θ। তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা ক্যালকুলেশন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে মাইনাস না প্লাস না হয়ে মাইনাস হবে, প্লাস না হয়ে মাইনাস হবে। কেন মাইনাস হবে সেটা হচ্ছে যে এখানে বিক্ষিপ্ত ফোটন যেদিকে, আপতিত ফোটন বিক্ষিপ্ত ফোটন যেদিকে, বিক্ষিপ্ত ইলেকট্রন তার বিপরীত দিকে, বিক্ষিপ্ত ফোটন যেদিকে, বিক্ষিপ্ত ইলেকট্রন তার কোন দিকে? বিপরীত দিকে। সেজন্য এখানে প্লাস না হয়ে কি হবে? মাইনাস হবে। বা আমি এভাবে লিখতে পারি প্লাস মাইনাস p sin θ, মাইনাস p কি দিতে? sin θ। আমি পক্ষান্তর করব p, আমি পক্ষান্তর করব p sin θ ইকুয়াল h/c sin ফাই। বা আমি c দ্বারা যদি গুণ করি pc sin θ ইকুয়াল h/, sin ফাই। এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম। এটা কয় নং সমীকরণ দিলাম? 4 নং সমীকরণ দিলাম। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এই ফাইটা হলো আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণ এবং থিটাটা হলো আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যবর্তী কোণ। বিক্ষিপ্ত ইলেকট্রনের কি কোণ? মধ্যবর্তী কোণ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি 3 নং সমীকরণ থেকে একটু সামনের দিকে এগোবো। আমি 3 নং সমীকরণে পেয়েছিলাম, এখানে একটু দেখো 3 নং সমীকরণ থেকে আমরা কি পাইছিলাম দেখো, 3 হতে পাই আমরা 3 হতে পেয়েছিলাম PC cos θ সমান আমরা পাইছিলাম h/, h/' cos phi, h/, cos phi। এটাকে আমি বর্গ করব, বর্গ করলে p² c² cos² θ ইকুয়াল h/, cos phi হোল স্কয়ার। কি করছি রে? বর্গ করছি। যে প্রিয় শিক্ষার্থী না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য। আমার সাথে যারা সংযুক্ত আছেন, মহিউদ্দিন ভাই, এমডি জিহান, মোস্তফা কামাল, ছোট ভাই নুরুল বশর রাসেল, জৈনুল আবেদিন, এমডি সাইয়েদ মোহাম্মদ, এমডি সাইয়েদ বাঙালি, বন্ধুবর নাজমুল পলাশ, শহীদুল কাদের,
স্যার এবং রিফন রুদ্র সবাইকে, জীবন রুদ্র, স্টুডেন্ট আব্দুর রহিম, আমার প্রিয় স্টুডেন্ট আরিফুল ইসলাম এবং বন্ধু সহকর্মী নৌশাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও অনুরোধ করছি যে তোমরা প্রত্যেকে লিঙ্কটা তোমাদের ওয়ালে শেয়ার করে দাও, যাতে অন্যরা সেটা খুব সহজে দেখতে পায় বা তোমাদের বন্ধু বান্ধবরা সেটা দেখার সুযোগ পায়। তাহলে দেখো, আমি এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি বলি পি স্কয়ার সি স্কয়ার কজ স্কয়ার থিটা ইকুয়াল, এখানে আমি যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে আমি এভাবে লিখি h নিউ হোল স্কয়ার মাইনাস 2h নিউ প্রাইম cos phi 2h নিউ প্রাইম cos phi, দেখো এটা কি ছিল 2ab প্লাস h নিউ প্রাইম হোল স্কয়ার cos স্কয়ার phi, h নিউ প্রাইম হোল স্কয়ার cos স্কয়ার phi, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি। কিসের সূত্র প্রয়োগ করছি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি। এটাকে আমি 5 নং সমীকরণ দিলাম। এটাকে আমি কয় নং সমীকরণ দিলাম? 5 নং সমীকরণ দিলাম। এখন আমি 4 নং সমীকরণকে কিভাবে করব দেখো। 4 নং সমীকরণ ছিল pc sin θ ইকুয়াল h নিউ প্রাইম sin phi, এটাকে আমি বর্গ করব। বর্গ করলে phi স্কয়ার c স্কয়ার sin স্কয়ার θ ইকুয়াল h নিউ প্রাইম হোল স্কয়ার sin স্কয়ার phi, এটাকে আমি 6 নং দিলাম। এটাকে আমি কয় নং দিলাম? 6 নং সমীকরণ দিলাম। কয় নং সমীকরণ দিলাম? 6 নং সমীকরণ দিলাম। এই দুটো সমীকরণ আমি এখন যোগ করব। এই দুটো সমীকরণ আমি কি করব? যোগ করব। এই দুটো সমীকরণ যদি আমি যোগ করি, তাহলে আমরা কি পাবো দেখো, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবা। 5 যোগ 6 আমি যদি যোগ করি, তাহলে এখান থেকে পাবো p স্কয়ার c স্কয়ার cos স্কয়ার θ প্লাস বাম পাশে এটা যোগ করলে p স্কয়ার c স্কয়ার sin স্কয়ার θ ইকুয়াল, আমি ডান পাশে এগুলো লিখতেছি h নিউ হোল স্কয়ার মাইনাস 2h নিউ, এখান থেকে পাবো h নিউ প্রাইম cos phi প্লাস h নিউ প্রাইম হোল স্কয়ার cos স্কয়ার phi মাইনাস প্লাস h নিউ প্রাইম হোল স্কয়ার sin স্কয়ার phi, এই জিনিসটা আমরা পাবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করলে কি পাবো দেখো। ক্যালকুলেশন করলে আমরা পাবো এখান থেকে phi স্কয়ার c স্কয়ার কমন যাবে, বাকি থাকবে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। তাহলে এখানে h নিউ স্কয়ার রেখে দিলাম, এখানে এটা যেরকম আছে সেরকম রেখে দিলাম 2h নিউ প্রাইম cos phi, এখানে h নিউ প্রাইম হোল স্কয়ার রেখে দিলাম। না, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, h নিউ প্রাইম হোল স্কয়ার কমন যাচ্ছে, কমন বলে বাকি থাকবে cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi, এই জিনিসটা বাকি থাকবে। এখন আমি যদি ক্যালকুলেশন করি, আমরা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান একটা মান জানি। কে জানা দেখি বলো তো, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান কে লিখতে পারো? দ্রুত যারা আমার সাথে সংযুক্ত আছো, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান কত? দ্রুত জানাও তো আমাকে, কে বলতে পারে দেখি। তাহলে আমরা এখান থেকে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান পাবো 1, অর্থাৎ p স্কয়ার c স্কয়ার * 1, এখান থেকে h নিউ হোল স্কয়ার মাইনাস এখানে 2h নিউ প্রাইম cos phi, এখান থেকে আমরা পাবো h নিউ প্রাইম হোল স্কয়ার * 1, এই মানগুলো আমরা পাবো, কারণ cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান 1। আমি এখন এখানে মানগুলো বসানোর চেষ্টা করব, দেখো এখানে কি পাই। এখান থেকে আমরা পাবো phi স্কয়ার c স্কয়ার, আমরা এখান থেকে পাবো phi স্কয়ার c স্কয়ার ইকুয়াল h নিউ হোল স্কয়ার মাইনাস, বা আমি আগে এটা লিখি প্লাস h নিউ প্রাইম হোল স্কয়ার মাইনাস 2h নিউ প্রাইম cos phi, এটাকে 7 নং সমীকরণ দিলাম। এটা কয় নং সমীকরণ দিলাম? 7 নং সমীকরণ দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা আপতিত ফুটন এবং বিক্ষিপ্ত ফুটন ও বিক্ষিপ্ত ইলেকট্রনের জন্য ভরবেগের উপাংশগুলোর সমষ্টি পেলাম। সমষ্টি পেলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রনটি স্থির ছিল, এই ইলেকট্রনটির স্থির ভর ছিল m0, ইলেকট্রনটির স্থির ভর ছিল কি m0। তাহলে
m নট ভরে বা m নট স্থির ভরে ইলেকট্রনের m নট স্থির ভরে ইলেকট্রনের মোট শক্তি ইকুয়াল m নট স্থির ভরের ইলেকট্রনের মোট শক্তি সমান স্থির অবস্থার শক্তি প্লাস গতি শক্তি প্লাস কি শক্তি গতি শক্তি অর্থাৎ একটি ইলেকট্রনের মোট শক্তি দাঁড়াবে ওই ইলেকট্রনটির স্থির অবস্থার শক্তি এবং ওই ইলেকট্রনটির গতি শক্তির সমষ্টির সমান। সুতরাং E সমান আমরা লিখতে পারি m নট c² প্লাস ek। E সমান m নট c² প্লাস ek। E হচ্ছে মোট শক্তি, m নট c² হচ্ছে স্থির অবস্থার শক্তি এবং ek হচ্ছে গতি শক্তি। এই দেখো স্থির অবস্থার শক্তি ছিল m নট c², m নট কি স্কয়ার c² এবং এটাকে আমি 8 নম্বর সমীকরণ দেব। ভরের আপেক্ষিকতা থেকে আমরা পাই ভরের আপেক্ষিকতা হতে পাই কি পাই দেখো E সমান ভরের আপেক্ষিকতা হতে আমরা পাবো E সমান স্কয়ার রুট অফ m নট স্কয়ার c⁴ প্লাস p² c²। এটাকে আমি 9 নং সমীকরণ দেব। এটাকে কয় নং সমীকরণ দেব? 9 নং সমীকরণ দেব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই 8 নং এবং 9 নং সমীকরণ থেকে কি পাই দেব? 8 ও 9 হতে পাই m নট c² প্লাস ek ইকুয়াল রুট m নট স্কয়ার c⁴ প্লাস p² c²। এটা আমরা পাবো। এই দুটো সমীকৃত করলে 8 এবং 9 নং যদি আমি সমীকৃত করি তাহলে এগুলি পাবো। আমি প্রিয় শিক্ষার্থী এই সমীকরণটা এখানে একটু লিখে রাখবো, কারণ এই সমীকরণটা আমাদের দরকার হবে। এই সমীকরণটা হচ্ছে p² c² ইকুয়াল h নিউ হোল স্কয়ার প্লাস h নিউ প্রাইম হোল স্কয়ার মাইনাস 2h নিউ প্রাইম cos phi cos কে phi। ঠিক আছে, আমি ওই সমীকরণটা এখানে লিখে রাখলাম। এটা হচ্ছে 7 নাম্বার সমীকরণ, এটা কত নাম্বার সমীকরণ ছিল? 7 নাম্বার সমীকরণ ছিল। তাহলে আমি 8 নম্বর এবং 9 নম্বরকে সমীকৃত করলে পাচ্ছি এটাকে আমি বর্গ করব। যদি বর্গ করি তাহলে আমরা পাবো, বর্গ করলে আমরা কি পাবো দেখো, বা m নট c² প্লাস ek হোল স্কয়ার সমান m নট স্কয়ার c⁴ প্লাস p² c²। এটাকে আমরা কি করলাম যে বর্গ করলাম, এটাকে আমরা কি করছি বর্গ করছি। এখন দেখো এখানে লিখতে পারি আমরা এটাকে বর্গ করি। এখন আমি এটাকে যদি আমি সূত্রে নিয়ে যাই তাহলে আমরা সূত্রে নিয়ে গেলে কি পাবো দেখো, আমরা সূত্রে নিয়ে গেলে m নট স্কয়ার c⁴ প্লাস আমি a প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতেছি 2m নট c² ইনটু ek প্লাস ek স্কয়ার সমান m নট স্কয়ার c⁴ প্লাস p² c²। এটা কাটাকাটি যাবে, এই দুটো কি যাবে কাটাকাটি যাবে। কিন্তু দেখো এটা যদি কাটাকাটি যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু মান বসাবো এবং ক্যালকুলেশন করব। দেখো মান বসাবো এবং কি করব ক্যালকুলেশন করব। আমরা এখানে p² c² পাবো, বাম পাশে দেখো p² c² পাবো, ডান পাশে আমার এই জিনিসটা আছে। এখন 2m নট c² লিখলাম। আমরা 1 নং সমীকরণ থেকে E কে সমান পাইছিলাম h নিউ মাইনাস h নিউ প্রাইম। h নিউ মাইনাস কি পাইছিলাম? h নিউ প্রাইম পাইছিলাম, সেটা আমরা এখানে বসাবো। h নিউ মাইনাস h নিউ প্রাইম প্লাস h নিউ মাইনাস h নিউ প্রাইম হোল স্কয়ার। এই মানটা আমরা এখানে বসাবো। বসালে আমরা কি পাই দেখো, আমরা পাবো p² c² 2m নট গুণ করে ফেলে 2m নট c² into h নিউ মাইনাস 2m নট c² h নিউ প্রাইম। h কি প্রাইম? নিউ প্রাইম। আমি একটু এভাবে বন্ধনী দিয়ে রেখে দিই, কারণ আমাদের পরবর্তীতে না হলে কি হবে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটাকে আমি বন্ধনীর ভিতরে রাখি h নিউ মাইনাস h নিউ প্রাইম। এটাকে যদি আমি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাবো h নিউ হোল স্কয়ার প্লাস 2h নিউ প্রাইম প্লাস h নিউ প্রাইম হোল স্কয়ার। আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি। কিসের সূত্র প্রয়োগ করছি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি, তাই না? a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা পাচ্ছি p² c² ইকুয়াল h নিউ প্রাইম h নিউ হোল স্কয়ার প্লাস 2h নিউ প্রাইম প্লাস h নিউ প্রাইম হোল স্কয়ার ইন প্লাস 2m নট c² ইনটু h নিউ মাইনাস h নিউ প্রাইম। আমি এটাকে কি সুন্দর করে লিখলে
phi square c square equal h nu whole square plus h nu prime whole square plus 2 h nu prime plus 2 m naught c square into h nu minus h nu prime। এটাকে আমি কত নাম্বার সমীকরণ দিতে পারি? এটাকে আমি দিতে পারি 10 নাম্বার সমীকরণ। কত নাম্বার সমীকরণ? 10 নাম্বার। এখন দেখো এটা 10 নাম্বার সমীকরণ ছিল, এখানে একটা লিখছিলাম সেটা 9 নাম্বার 7 নাম্বার সমীকরণ ছিল। দুইটার বামপক্ষ ছিল p স্কয়ার c স্কয়ার, দুইটার বামপক্ষ কি ছিল? p স্কয়ার c স্কয়ার। তাহলে এই 7 নাম্বার এবং 10 নাম্বারকে যদি আমি সমীকৃত করে পাই 7 ও 10 হতে পাই 7 ও 10 হতে পাই কি পাই? দেখো 7 এবং 10 হতে আমরা কি পাই কেন একটু দেখবা। আমরা তুলনা করলে আমরা উভয় পাশে তুলনা করব, তুলনা করলে আমরা কি পাচ্ছি দেখো। আমরা 10 নাম্বারটা লিখতেছি h nu হোল স্কয়ার প্লাস h nu প্রাইম হোল স্কয়ার প্লাস 2h nu prime plus m naught c square h nu minus h nu prime equal ওইটা ছিল h nu whole square plus h nu prime whole square plus 2 h nu prime cos phi এটা ছিল, তাই না? এখন দেখো এটার বাম পক্ষ এবং এটার বাম এটা এবং এটা কাটাকাটি যাবে, কারণ এদিকে বাম পক্ষে h nu whole square ডান পক্ষে h nu whole square, এটা আর এটা কাটাকাটি যাবে, তাই না? তাহলে বাকি থাকতেছে কি দেখি? বাকি থাকতেছে 2h nu prime plus m naught c square 2h nu minus h nu prime equal 2h nu into h nu prime into cos phi into কি ভাই? cos phi, ঠিক আছে? আমি এখন এটাকে রাখবো, বাকিগুলিকে কি করে দেব? বাকিগুলি দিয়ে ভাগ করে দেব বা পক্ষান্তর করে দেব। বাকিগুলি দিয়ে পক্ষান্তর করলে আমরা কি পাই দেখব? আমরা পাবো বা m naught c square into h nu minus h nu prime equal, তাহলে আমরা এখানে কি পাবো দেখি? এটা আমরা কি পাবো? দেখো আমার এখানে এই সমীকরণটা এই চিহ্নটা মাইনাস আছে, হয়তো আমি মাইনাস বিয়োগ করে এই যে এটা মাইনাস ছিল না, এখানেও মাইনাস আছে, ঠিক আছে? এটা মাইনাস ছিল, তাহলে মাইনাস থেকে এটাকে পক্ষান্তর করলে আমরা পাবো 2h nu prime plus 2h nu prime cos phi cos phi, ঠিক আছে? h nu prime cos phi কাইন্ডলি একটু দেখবা প্লিজ। এবং এটাও এখানে মাইনাস ছিল, এটাও এখানে কি ছিল? মাইনাস ছিল, তাহলে অবশ্যই এখানে কি হবে? মাইনাস হবে। আমার হয়তো এখানে লেখার মধ্যে ভুল হয়ে গেছে, আমার উপরের সমীকরণগুলো আমি ঠিক লিখছিলাম, এই যে এখানে মাইনাস আছে দেখো, মাইনাস লিখছিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা h nu minus h nu prime equal, আমি এখান থেকে কি কমন নিতে পারি দেখো? 2h nu prime কমন নিতে পারি, 2h nu prime কমন নিয়ে নিলে বাকি থাকবে 1 minus cos phi বা m naught c square ভাগ p naught c square m naught c square এটা থাকবে ভাগ m naught c square, ঠিক আছে? এখন m naught c square যদি থাকে যে হয়, তাহলে আমরা কি পাবো দেখি? তাহলে দেখো আমি চাইলে এখান থেকে h কমন নিতে পারতাম, h যদি কমন নিয়ে নিই, এখান থেকে যদি h কমন নিয়ে নিই, দেখো আমি এখান থেকে h টা কমন নিয়ে নিই, h কমন নিলে এটা এরকম হবে, তাহলে আমি এদিকে h দিয়ে ভাগ করে দিলাম, এই h এর সাথে এই h চলে যাবে, একটা h এর সাথে একটা h চলে যাবে, তাহলে আমার বাকি থাকবে দেখো, বাকি কি থাকবে? আমার বাকি থাকবে বা
নিউ মাইনাস নিউ প্রাইম, নিউ মাইনাস কি প্রাইম, নিউ প্রাইম, এটা সমান আমার থাকবে দেখো 2h নিউ নিউ প্রাইম, 2h নিউ নিউ প্রাইম 1 মাইনাস cos phi, 1 মাইনাস cos phi বাই m নট c স্কয়ার, m নট কি স্কয়ার, c স্কয়ার, এটাই থাকবে m নট c স্কয়ার থাকবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটু ক্যালকুলেশন করব, একটু ক্যালকুলেশন করলে নিউ নিউ প্রাইম দিয়ে আমি উভয় পাশে ভাগ করব, নিউ নিউ প্রাইম দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা পাবো নিউ মাইনাস নিউ প্রাইম বাই নিউ নিউ প্রাইম ইকুয়াল টু h নিউ নিউ প্রাইম বাই m নট c স্কয়ার নিউ নিউ প্রাইম 1 মাইনাস cos phi, 1 মাইনাস কি বাই cos phi, এগুলো কাটাকাটি যাবে, বাকি থাকবে এখানে আমি একটু সেপারেশন করে বলবো লসাগুকে, নিউ বাই নিউ নিউ প্রাইম মাইনাস নিউ প্রাইম বাই নিউ নিউ প্রাইম ইকুয়াল এখানে থাকবে 2h বাই m নট c স্কয়ার 1 মাইনাস cos phi, 1 মাইনাস কি বাই cos phi, এটা থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের আরেকটা জিনিস ছিল, এটাতে একটা 2 ছিল, এটাতে একটা কি ছিল, 2 ছিল, এই 2 এর সাথে যদি একটু কাটাকাটি দিই তাহলে এই 2টা চলে যাবে, অর্থাৎ আমার a প্লাস b হোল স্কয়ার বাই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ছিল, সুতরাং অবশ্যই এখানে একটা কি টাকার কথা ছিল, 2 টাকার কথা ছিল, হয়তো আমি রাইটিং মিস করে সেটা কি করেছিলাম, ভুলে মিস করে ফেলছিলাম, এটা চলে যাবে, এটা চলে যাবে, তাহলে বাকি থাকবে 1 বাই নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ সমান h বাই m নট c স্কয়ার 1 মাইনাস cos phi, 1 মাইনাস কি বাই cos phi, এটাকে আমি একটি সমীকরণ দ্বারা চিহ্নিত করতে পারি, এই সমীকরণটা হবে 11 নম্বর সমীকরণ, এই সমীকরণটা কি কয় নম্বর সমীকরণ হবে, 11 নম্বর সমীকরণ হবে। এবং দেখো প্রিয় শিক্ষার্থী, এবং আমরা এই সমীকরণটাকে কম্পাঙ্কের পরিবর্তনের সমীকরণ বলতে পারি, কম্পাঙ্ক ক্রিয়ার ক্ষেত্রে কম্পাঙ্কের পরিবর্তনের সমীকরণ বলতে পারি, কম্পাঙ্ক ক্রিয়ার ক্ষেত্রে কিসের পরিবর্তনের সমীকরণ বলতে পারি, কম্পাঙ্কের পরিবর্তনের সমীকরণ বলতে পারি। এখন আমরা উভয় পাশে c দ্বারা গুণ করব, উভয় পাশে কি দ্বারা গুণ করব, c দ্বারা গুণ করব, তাহলে c বাই নিউ প্রাইম মাইনাস c বাই নিউ সমান c বাই নিউ প্রাইম মাইনাস c বাই নিউ সমান h c বাই m নট c স্কয়ার, m নট c স্কয়ার 1 মাইনাস cos phi। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে একটা c কাটাকাটি যাবে, আবার আমরা জানি যে c সমান নিউ ল্যামডা, c সমান নিউ ল্যামডা, বা এখান থেকে c সমান যদি নিউ ল্যামডা হয় তাহলে আমরা লিখতে পারি c বাই নিউ সমান ল্যামডা, c বাই নিউ সমান কি ল্যামডা, তাহলে এখানে c বাই নিউ প্রাইম সমান কি হবে ল্যামডা প্রাইম, মাইনাস এখানে c বাই নিউ সমান কি হবে ল্যামডা, তাহলে এখানে c চলে গেলে h বাই m নট c, h বাই m নট c 1 মাইনাস cos phi, এটাকে আমি 12 নম্বর সমীকরণ দেব, এটাকে কত নম্বর সমীকরণ দেব, 12 নম্বর সমীকরণ। এই 12 নম্বর সমীকরণ হবে কম্পন ক্রিয়ার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের সমীকরণ, কম্পন ক্রিয়ার ক্ষেত্রে কিসের সমীকরণ, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের সমীকরণ, কম্পন ক্রিয়ার ক্ষেত্রে কিসের সমীকরণ, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের সমীকরণ, বা আমি এটাকে যদি এভাবে লিখি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল ল্যামডা নট 1 মাইনাস cos phi, এটাকে আমি 13 নম্বর সমীকরণ দিতে পারি। এই সমীকরণ 12 নম্বর সমীকরণ বা 13 নম্বর সমীকরণ হচ্ছে কম্পন ক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ কোন একটি ফোটন বা এক্সরে দ্বারা কোন একটি স্থির ইলেকট্রনকে আঘাত করলে ইলেকট্রন এবং ফোটনের যে বিক্ষেপণ হবে এবং আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বিক্ষিপ্ত ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে, সেই বেড়ে যাওয়ার সমীকরণ হচ্ছে, বা ডেল ল্যামডার মান হচ্ছে ল্যামডা প্রাইম বাই মাইনাস ল্যামডা, বা ডেল ল্যামডার মান হচ্ছে ল্যামডা নট 1 মাইনাস cos phi। এখানে ল্যামডা নট মানে হচ্ছে যে h বাই m নট c, h বাই m নট c সমান কনস্ট্যান্ট তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসতে পারবে কনস্ট্যান্ট তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস, কনস্ট্যান্ট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে h বাই m নট c স্কয়ার, h বাই কি নট c স্কয়ার, m নট c স্কয়ার। সুতরাং আমরা সর্বশেষ দিকে 12 নম্বর 13 নম্বর 11 12 13 যে সমীকরণগুলি পাইলাম সেই সমীকরণগুলি হচ্ছে কনস্ট্যান্ট প্রভাবের বা তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, অনেক লম্বা এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সামনে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, তো ভালো দেখো এবং তোমাদের বই খুলে এই টপিকসটা দেখার চেষ্টা করো। আমি চেষ্টা করছি ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। সর্বশেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।